হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রণয় ম্যাথাফ। আমি প্রণয় স্যার এবং তোমাদের জন্য নিয়ে এলাম WBSSC গ্রুপ সি গ্রুপ ডি টার্গেট সিরিজ। তো এই সিরিজের আজকে হচ্ছে ৪র্থতম ক্লাস। আজকের টপিক হচ্ছে গসাগু এবং লসাগু। তোমরা অনেক সময় আমাকে কমেন্টে লিখে জানাও, স্যার গসাগু লসাগু চ্যাপ্টারটি কিছু বুঝিনি বা একটু কঠিন লাগছে। তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এই চ্যাপ্টার থেকে শুরু থেকে অর্থাৎ জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল তোমাদের পুরো ক্লিয়ার করব, ঠিক আছে? এছাড়াও যারা যারা চাকরির পরীক্ষা প্রথম দিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ অবধি। আমি কিন্তু বিভিন্ন ইনফরমেটিভ তথ্য দিয়ে থাকি। এছাড়াও যারা ভিডিওটি প্রথম দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেরি করছি না, শুরু করছি আজকের টপিক। সো গসাগু এবং লসাগু আমরা ছোটোবেলায় সকলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করেছি। তবুও কিছু কিছু জিনিস আমাদের জেনে রাখা ভালো, কেননা আমরা ছোটোবেলায় যে বাচ্চা নিয়মে করতাম এখন সেগুলো করলে চলবে না, আমাদের একটু অ্যাডভান্সভাবে করতে হবে। তো অ্যাট ফার্স্ট শুরু করছি গসাগু দিয়ে, ঠিক আছে? গসাগু এর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমার লেখা কিন্তু অতটা ভালো নয়, ঠিক আছে? এবং ঠিক একইভাবে লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? গুণিতক, ওকে। ইংরাজিতে গসাগুকে আমরা বলে থাকি HCF এবং লসাগুকে বলে থাকি LCM। মেবি ক্লিয়ার? তো এখন গসাগু জিনিসটা কি, লসাগু জিনিসটা কি? গসাগু জিনিসটা হচ্ছে কয়েকটি সংখ্যার সাধারণ উৎপাদকের মধ্যে, অর্থাৎ উৎপাদকগুলির মধ্যে যেটি সবচেয়ে বড়, অর্থাৎ গরিষ্ঠ। গরিষ্ঠ মানেটা আমাদের প্রথমে জানতে হবে। গরিষ্ঠ কথাটার মানে হচ্ছে আমাদের বড় বা সবচেয়ে বড়, এবং লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে? সবচেয়ে বড় আমাদের যেটা গুণনীয়ক সেটাই হয়ে যাচ্ছে আমাদের কি, গসাগু, আর ছোট সেটি হয়ে যাচ্ছে আমাদের লসাগু। ওকে, এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো গসাগু এবং লসাগু কীভাবে করতে হয়, ধরো আমি কয়েকটা তোমাকে সংখ্যা দিচ্ছি। সংখ্যাগুলো হচ্ছে 30, 70, ঠিক আছে? ধরো এই দুটি সংখ্যা রয়েছে। এই দুটি সংখ্যার গসাগু আমরা কিভাবে বের করি? ছোটোবেলায় আমরা একটা একটা করে করতাম, বাট এখন আমরা দুটোকে একসাথে করব। দেখো এমন কোন বড় সংখ্যা রয়েছে যেটি দিয়ে দুটোই ভাগ যায়? দেখো এমন বড় সংখ্যা রয়েছে 10। 10কে দিয়ে এখানে 3, এখানে 7, দেখো 10কে দিয়ে দুটোই ভাগ যাচ্ছে এবং 10 হচ্ছে সবার বড়, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক একই রকমভাবে আমি যদি বলি লঘিষ্ঠ, তাহলে কি 30 এবং 70-এর ক্ষেত্রে এখানেও যদি 10 দিয়ে করি তাহলে 3 10 30, 7 10 70। এখানে কিন্তু আমাদের HCF অর্থাৎ গসাগু বের হবে সবচেয়ে বড় যেটা 10, অর্থাৎ যেটা দিয়ে তিনটা বা দুটো বা চারটে এককই ভাগ যাবে, তারপরে কিন্তু আর কোনো ভাগ যাবে না, সেটি হয়ে যাবে আমাদের HCF, অর্থাৎ এখানে 10। কিন্তু ঠিক একইভাবে এখানে 10 দিয়ে একবার গেল কিন্তু আর যাচ্ছে না, তাহলে এখানে লসাগু অর্থাৎ LCM কি, LCM কিন্তু তিনটার গুণফল, 3 7 21, 21 আর 10 210, ঠিক আছে? বোঝাতে পেরেছি? তার মানে লসাগুটা কি, লসাগুটার হচ্ছে যেটা বের হবে তার তিনটির গুণফল, এবং গসাগুটা হচ্ছে যেটি একবার দিয়ে ভাগ যাবে, একবারেই ভাগ যাবে, সেটি হবে গসাগু। ওকে, তো এছাড়াও গসাগু এবং লসাগু বের করার কিছু কিছু ট্রিক্স রয়েছে। তো আমি প্রত্যেকটি অঙ্ক করার সময় সেই ট্রিকগুলো তোমাদেরকে শিখিয়ে দেব, ঠিক আছে? ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, অনেক কিছুই উপকৃত হবে, অনেক কিছু অজানা জানতে পারবে। আর যদি ভিডিওটি মাঝখানে স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম অঙ্কের দিকে চলে এলাম। কি বলেছে? 2 মিটার 1 ডেসিমিটার, 8 ডেসিমিটার 4 সেন্টিমিটার, 2 মিটার 9 সেন্টিমিটার 4 সেন্টিমিটারের লসাগু কত? অর্থাৎ আমি প্রথমটা একটু পরে করছি, হ্যাঁ, আমি দ্বিতীয় অঙ্কটি করব অবশ্যই, কেন করব না? 1 টাকা 80 পয়সা এবং 2 টাকা 10 পয়সার গসাগু নির্ণয় করো। প্রথমে বলেছে লসাগু, তারপরে বলেছে গসাগু। তাহলে প্রথমে আমাদের সবচেয়ে ছোট ইউনিটে কনভার্ট করতে হবে। দেখো 1 টাকা এবং 80 পয়সার মধ্যে সবচেয়ে ছোট ইউনিটকে পয়সা, তার মানে আমাদের পয়সাতে প্রথমে কনভার্ট করে নিতে হবে।
তাহলে 1 টাকা মানে কি জানি 100 পয়সা প্লাস 80, এগুলো মুখোমুখি আমাদের করতে হবে, অর্থাৎ 180 পয়সা। 2 টাকা মানে 200 পয়সা প্লাস 10 পয়সা, তাহলে কত হয়ে গেল 210 পয়সা। এদের গসাগু তো লিখে নিচ্ছি 180 210, ভাগ করে নিচ্ছি। তোমরা শূন্য শূন্যগুলোকে আগেও কেটে নিতে পারো, দরকার নেই। দেখো একবারেই কোনটা দিয়ে যাচ্ছে, প্রথমে আমাদের 10 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আসছে 18, এখানে আসছে 21। এখন দেখো দুটোকেই কি যাচ্ছে, হ্যাঁ এমন একটি সংখ্যা রয়েছে দুটোকেই যাচ্ছে, কি 3 দিয়ে, 3 6 18, 3 7 21, অর্থাৎ এর গসাগু কোনটা কোনটা বলো তো, এই 10 এবং 3। কেন, এই 10 দিয়ে দুটো সংখ্যা ভাগ গেল, আবার এই 3টা দিয়েও দুটো সংখ্যা ভাগ গেল, অর্থাৎ এর আমাদের হয়ে যাচ্ছে এসসিএফ সমান সমান 3 10 30। যদি লসাগু বের করতে বলতো কি করতাম, এই দুটোকে তো গুণ করতাম, তার সাথে এই দুটোকেও গুণ করে নিতাম, সেটি হয়ে যেত আমাদের লসাগু। ঠিক আছে, তো প্রথম অঙ্কে যাচ্ছি আমরা। প্রথম অঙ্কে কি বলেছে, তো অ্যান্সার বেরিয়ে গেল কিন্তু 30, তাহলে অ্যান্সার 30। আমি প্রথম অঙ্কে যাচ্ছি। প্রথম অঙ্কে দেখো আমাদের কিছু মাপের ইউনিট দিয়েছে মিটার এবং ডেসিমিটারে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে সবচেয়ে ছোট একক কোনটা। দেখো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট একক হচ্ছে আমাদের সেন্টিমিটার। আমি দাগিয়ে দিচ্ছি, সবচেয়ে ছোট একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে 2 মিটার 1 ডেসিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করব, তাহলে 2 মিটারকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কত আসবে, 200 প্লাস 1 ডেসিমিটার। ডেসিমিটার থেকে সেন্টিমিটার যেতে 10 দ্বিগুণ করতে হয় 10, অর্থাৎ প্রথমটা আসছে আমাদের 210 সেন্টিমিটার। পরেরটা কি বলেছে, 8 ডেসিমিটার এবং 4 সেন্টিমিটার। 8 ডেসিমিটার মানে কি 80 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার দেওয়াই রয়েছে, অর্থাৎ 84 সেন্টিমিটার। আবার নেক্সট কি বলেছে, 2 মিটার অর্থাৎ 200 মিটার প্লাস 9 ডেসিমিটার অর্থাৎ 90 প্লাস 4 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল আমাদের 294 সেন্টিমিটার। এদের আমাদের কি বের করতে বলছে, লসাগু বের করতে বলছে। তো বের করি, তাহলে 210 84 294, সিম্পলি ভাগ করে দেবে। অত এখানে বোঝার কোনো ব্যাপার নেই, কোনো এখানে ট্রিক নেই, টিপস নেই। তো যেগুলো ট্রিক রয়েছে সেগুলো আমি পরে জানিয়ে দেবো তোমাকে, হ্যাঁ অঙ্ক করার মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে ফার্স্ট অফ অল আমি সবচেয়ে ছোটো সংখ্যা অর্থাৎ 2 দিয়ে করছি। 2 দিয়ে করলে কত আসছে, 105 42 147। এখন কি 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, এখন 3 দিয়ে যাচ্ছে। 3 3 9, 3 5 15, 14 এবং 49। আবার কত দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে। 5 7 35, 7 2 14, 7 7 49। কী বের করতে বলেছে, লসাগু। যদি বলতো গসাগু তাহলে কি এই 3টি হয়ে যেত আমাদের অ্যান্সার, কিন্তু আমাদের বের করতে বলেছে এলসিএম। তাহলে সবগুলোর গুণ করে দাও। আমি লিখে নিচ্ছি 2 × 3 × 7 × 5 × 2 × 7। ঠিক আছে, যেভাবে তোমাদের গুণ করতে সুবিধা হয় সেভাবে তোমরা গুণ করবে। ঠিক আছে, 5 2 10 হয়ে গেল, 3 2 6, 6 7 হয়ে গেল 42, আর 7টা বেঁচে থাকছে। তাহলে 7 10 70 এখানে আসছে, 7 10 70, তাহলে 42 × 70। আমরা সকলেই এগুলার বলার ব্যাপার থাকে না, 2940 হয়ে যাবে এর অ্যান্সার। কী বের হলো, এটা এলসিএম বের হলো। এলসিএম, লসাগু যাদের মনে থাকবে না এলসিএম এইচসিএফ, তারা মনে রাখবে লসাগু ল দিয়ে শুরু, তার মানে এটা এলসিএম, আর গসাগু এইচ দিয়ে শুরু। ঠিক আছে, এইটুকু জাস্ট মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তো চলো, তার মানে এর লসাগু কত বের হলো, 2940, 2940 হয়ে গেল এর কি লসাগু। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে। প্রথম অঙ্কগুলো কিন্তু আমি খুব সহজ অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের পুরনো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। সে পুরোনো দিনে যেগুলো শিখেছো সেগুলোই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তারপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে আগাবো। বলেছে সংখ্যাগুলোর গসাগু এবং লসাগু নির্ণয় করো। যখনই ফ্র্যাকশনের গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলবে তখন একটা জিনিস জাস্ট আমাদের ধারণা রাখতে হবে, 4/3, 8/9, 16/27। প্রথমে গসাগু নির্ণয় করতে বলেছে, তার মানে যখনই ফ্র্যাকশনের গসাগু আমাদের বের করতে বলবে তার মানে উপরের সংখ্যাগুলোর কি গসাগু আর নিচের সংখ্যাগুলোর লসাগু। বোঝা গেল? আবার বলছি, 4/3, 8/9 এবং 16/27। এখানে পরের বার কি বলতে বলেছে, লসাগু বের করতে বলেছে। তার মানে আমরা উপরের সংখ্যাগুলোর কি করব, লসাগু। যেটা বের করতে বলবে তাকে হরগুলোর লবগুলো সেগুলো বের করব, আর যেটা বের করতে বলবে না অর্থাৎ গসাগু, দেখো এখানে লসাগু বের করতে বলেছে,
এই লবগুলোর আমরা লসাগু করলাম, আর হরগুলো কি বেঁচে থাকবে না, হরগুলোর কি করে দেবো, গসাগু করে দেবো। এইটুকু জাস্ট সিম্পল কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন গসাগু কত, 4 8 16, 4 8 16। দেখো এখানে কোন এমন সংখ্যা রয়েছে যেটি দিয়ে সবগুলোই কাটাকাটি যায় কেবলমাত্র একবার, কে রয়েছে, 4 রয়েছে। 4 1 4, 4 2 8, 4 4 16। দেখো 4 দিয়ে গেল, কিন্তু তারপরে কি এমন কোনো সংখ্যা আছে, আছে 1 দিয়ে, কিন্তু তারপরে কোনো সংখ্যা নেই যেটার মাধ্যমে 3টি সংখ্যাই ভাগ যায়। এই 2টি সংখ্যা ভাগ যাবে, কিন্তু 3টি সংখ্যা ভাগ যাচ্ছে এমন কোনো সংখ্যা নেই। তার মানে গসাগু কত, 4 1 4। এটা করতে হয় না, এটা তোমাদের বোঝানোর জন্য করালাম। তার মানে এর গসাগু কত, গসাগু হয়ে যাবে আমাদের 4। বোঝাতে পেরেছি। আবার দেখো লসাগু, এখন লসাগু 3 9 27। ঠিক আছে, লসাগু দুটো ট্রিক তোমাদের শেখাবো। হ্যাঁ, যখন আমাদের লসাগু করতে বলবে তখন দেখবে কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যা কি ভাগ যাচ্ছে। দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে আমি যদি 9কে ভাগ করতে চাই যাচ্ছে, 3 3 9। তার মানে যখনই যদি ভাগ যায় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটিকে কেটে দেবে। এই দুটো সংখ্যার মধ্যে ভাগ করে দেখবে 3 3 9, 3 3 9। ঠিক আছে, তার মানে ভাগ যাচ্ছে, তার মানে ছোট সংখ্যাকে কেটে দাও, হয়ে গেল। আবার দেখো কে বেঁচে থাকলো, 9 এবং 27। ঠিক আছে, 9 এবং 27 বেঁচে থাকলো। দেখো আমি যদি 9-এর নামতা পড়ি বা 9-এর টেবিল পড়ি তাহলে কিন্তু 3 9 27 আসছে, অর্থাৎ এটাও যাচ্ছে, অর্থাৎ ছোটোটাকে কেটে ফেলো, অর্থাৎ যেটা বেঁচে থাকবে সেটাই হয়ে যাবে আমাদের লসাগু। অর্থাৎ 4/27 হয়ে গেল কি আমাদের গসাগু। তার মানে যদি পরীক্ষায় দিত এর গসাগু কত, এর গসাগু আমাদের বের হতো 4/27। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো বোঝো নাই, এই পরে নেক্সটটা দেখো, নেক্সটটা আরামসে বুঝতে পারবে। আবার করেই দেখাচ্ছি তোমাদেরকে, নেক্সটটা করাচ্ছি। নেক্সটটাতেও ঠিক একই ইউনিট দেওয়া রয়েছে, সংখ্যাগুলো একই। আমাদের প্রথমে বের করতে বলেছে লসাগু। তো প্রথমে একটা দাগ ভগ্নাংশ দিয়ে নাও। তো 4 8 16, 3টি রয়েছে। দেখো 4 2 8, 2 দিয়ে যাচ্ছে, অর্থাৎ ছোটটাকে কেটে ফেলো ভাই, হয়ে গেল। আবার কে বেঁচে থাকলো, 8 এবং 16। 8 দিয়ে দেখো যাচ্ছে, 8 2 16, 8 2 16, অর্থাৎ 8 ছোটটাকে কেটে ফেলো, অর্থাৎ আমাদের লসাগু হয়ে যাবে 16। যদি এটা একটা ট্রিক, তোমরা যদি এভাবেও করতে চাও কোনো সমস্যা নেই, করো ভাই, কিন্তু এটাতে একটু সময় ব্যয় হবে। এটা কোন সময় করব, যখন সংখ্যাগুলো বড় বড় থাকবে, যখন আমরা টেবিল অথবা নামতা মুখস্থ রাখতে পারি না, জানি না, তখন আমরা এইভাবে করব। কিন্তু যখন দেখব ছোট ছোট সংখ্যা, তখন কিন্তু আমরা মুখে মুখে এইভাবে করতে পারি। হয়ে গেল। আরও একটি নিয়ম আছে, নিয়মটি কি, 4 8 16। এখন দেখো এখান থেকে এটা হচ্ছে এটাকে বলবো আমি 1 নাম্বার, যেটা নিয়ম, বেসিক মেথড। এটাকে আমি বলবো 2 নাম্বার, এটা যেটা আমি শেখালাম। আর এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, এই 2 আর 3 হচ্ছে আমাদের কিন্তু ট্রিক্স। তো 4 8 16 এর গসাগু, লসাগু কীভাবে করতে হবে দেখো। এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে, সবচেয়ে বড় সংখ্যা হলো 16। তার মানে 16 এর তুমি গুণিতক বের করো ভাই। গুণিতক মানে কি, 16 এর টেবিল লেখো, তাহলে 16 1 16, তাহলে 16 1 16 বের হলো। এখন দেখো 16টাকে দিয়ে কি 3টা সংখ্যা ভাগ যাচ্ছে, দেখো 4 4 16, হ্যাঁ যাচ্ছে। 8 2 16, 16 1 16, অর্থাৎ 16টা 3টা সংখ্যা দ্বারাই ভাগ যাচ্ছে, অর্থাৎ আমাদের লসাগু হয়ে যাবে 16। মেবি ক্লিয়ার? তো প্রত্যেকটা অঙ্কের মাঝখানে আমি এভাবে ছোট ছোট কিছু তোমাদের ট্রিক শিখিয়ে দেবো, জাস্ট মনোযোগ সহকারে দেখবে পরীক্ষায় খুবই কম সময় অঙ্ক করতে পারবে। ওকে, এছাড়াও যারা আমার সময় এবং কার্য চ্যাপ্টারটি দেখেছো, আমি কিন্তু এই ট্রিকের মাধ্যমে অধিকাংশ অঙ্ক করেছিলাম। তোমরা যারা দেখেছো, যারা দেখোনি তারা কিন্তু ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, নাহলে আমি আই বাটনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হয়ে গেল। এখন কি বের করতে বলেছে, এগুলো আমাদের হয়ে গেল। এখন আমাদের গসাগু বের করতে বলেছে ভাই। আর গসাগু মানে কি জানি, সবচেয়ে বড় সংখ্যা দিয়ে যেটা যায়। দেখো 3 9 27, এখানে কে রয়েছে এমন একটি সংখ্যা যার মাধ্যমে 3টি সংখ্যায় যাচ্ছে, আমরা দেখেই বলে দিতে পারছি 3। দেখো 3 9 27, আমরা কিন্তু দেখেই বলে দিতে পারছি 3 দিয়ে কেবলমাত্র ভাগ যাবে। 3 1 3, 3 3 9, 3 9 27, আর কিন্তু ভাগ যাচ্ছে না, অর্থাৎ গসাগু হয়ে যাবে আমাদের 3। ঠিক আছে, এটা বের হয়ে গেল আমাদের লসাগু। আশা করি বোঝাতে পেরেছি। তো একটা করে লাইক দিয়ে দাও ভাই। হয়ে গেল, চলো নেক্সট অঙ্কে।
খুবই সুন্দর অঙ্ক। এই সমস্ত অঙ্ক কিন্তু পরীক্ষায় আমরা বারংবার দেখতে পারি এবং বারংবার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষায় এরকম অঙ্কই রিপিট হয়ে যায়। ঠিক, দুটো সংখ্যার লসাগু 34, গুণফল 1054, সংখ্যা দুটির গসাগু কত ভাই? তো এই অঙ্কটি করার আগে একটা ছোট জিনিস জেনে রাখো। দেখো, সংখ্যা দুটির গুণফল আমি লিখে নিচ্ছি। সংখ্যা দুটি হচ্ছে এ ইন্টু বি। সংখ্যা দুটির গুণফল মানেই হচ্ছে এলসিএম অর্থাৎ লসাগু এবং এইচসিএফ অর্থাৎ গসাগুর গুণফল। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো তাহলে সব অঙ্কই সহজ লাগবে তোমাদের। কনসেপ্টটা কি? দুটি সংখ্যার গুণফল ভাই একটু মনোযোগ সহকারে দেখো বা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। কিন্তু দুটি সংখ্যার গুণফল, ধরো সংখ্যাটি এ এবং সংখ্যাটি বি, এদের গুণফল সর্বদা কার সাথে সমান হয়? লসাগু এবং গসাগু এদের গুণফলের সমান হয়। ঠিক এই কনসেপ্ট দিয়ে আমি এটা করতে চলেছি। বোঝাতে পেরেছি? দেখে নাও। আমরা যারা ডাইরেক্ট করতে চাই তাহলে তারা কি করব? ডাইরেক্ট গুণফলটিকে উপরে লিখব অর্থাৎ বড় সংখ্যাটিকে উপরে লিখব এবং ছোট সংখ্যাটিকে নিচে লিখব অর্থাৎ 34, যেটা লসাগু বা গসাগু যে কোনো একটাই হতে পারে। অথবা যাদের মনে একটু হলেও সংশয় থাকবে তারা কিন্তু এইভাবে করতে পারো। প্রথম দিকে তোমরা এইভাবে করে দেখতে পারো, কিন্তু এটা কিন্তু সময় সাপেক্ষ, সময় প্রচণ্ড লাগে এটাতে। তাহলে দুটো সংখ্যার গুণফল কি বলেছে? 1054। এইভাবে বসিয়ে করতে করতে অপর তোমার ফ্রেন্ডসরা 4-5টা অঙ্ক করে ফেলবে। লসাগু কি বলেছে? 34। লসাগু বলেছে 34 ইন্টু এইচসিএফ। তাহলে এইচসিএফ এর মান কত ভাই? এইচসিএফ এর মান কি হলো? এখানে 34টা এই পাশে চলে এলো, 34 দিয়ে ভাগ। তো এটাই আমরা শর্টকাটভাবে করব। কি করব? বড় সংখ্যাটি অর্থাৎ গুণফলগুলোকে উপরে লিখব এবং যেটা গসাগু বা লসাগু থাকবে সেটাকে নিচে লিখব। ডাইরেক্ট ভাগ করে দাও। বুঝতে পেরেছি? তাহলে ভাগ করলে আমাদের কত আসছে? 3 3 9 অর্থাৎ 31। তার মানে যেটা ভাগফল বের হলো সেটাই হয়ে যাবে এর গসাগু। ঠিক আছে? তাহলে প্রথমটার অ্যান্সার কত বের হলো? প্রথমটা অ্যান্সার বের হলো 31। এটা করলেও কিন্তু একই আসবে। দ্বিতীয়টা কি বলছে? একই রকম অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 15 এবং গুণফল 512 হলে সংখ্যা দুটির লসাগু কত? জাস্ট ওলট পালট করে দিয়েছে। আর পরীক্ষায় কিন্তু এগুলোই দেওয়া থাকে। পরীক্ষায় আমাদের ঘুরিয়ে দেওয়া থাকে যাতে আমরা কনফিউজড হয়ে যাই এবং অঙ্কটিকে অ্যাটেন্ড করতে না পারি। তো এই বিষয়ে মাথা ঠান্ডা করতে হবে আমাদের, প্রশ্নটিকে পড়তে হবে এবং অ্যান্সার কী চেয়েছে সেটি জানতে হবে। তো হলে গুণফল বলেছে 525 বেটা, খুবই সিম্পল। তা আমি তো বললামই গসাগু অথবা উপরে গুণফল থাকবে, নিচে গসাগু অথবা লসাগু থাকবে। এখানে গসাগু দেওয়া রয়েছে অর্থাৎ 15 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দাও বেটা। তাহলে 3 15 45 অর্থাৎ 35। তার মানে এর লসাগু বের হবে আমাদের 35। খুবই সিম্পল অঙ্ক, একদম বাচ্চা মাইন্ডের অঙ্ক। যদি একবার কনসেপ্টটিকে ক্যাচ করতে পারো না তাহলে দেখবে একাই একই অঙ্কগুলো করতে পারবে। ঠিক, অর্থাৎ এর অ্যান্সার বেরিয়ে গেল আমাদের 35। খুবই সিম্পল অঙ্ক। চলো নেক্সট অঙ্কে। হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু 1920, গসাগু 16, একটি সংখ্যা যদি 128 হয় অপরটি কত? এটাও ইন্টারেস্টিং অঙ্ক। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলাম। একটি সংখ্যা 128 বলেছে ভাই, ওই একই কনসেপ্টের উপর বেস করে চলছে ভাই। দেখো, এ ইন্টু বি সংখ্যা দুটির গুণফল, এলসিএম ইন্টু এইচসিএফ। ঠিক আছে, তো এই অঙ্কগুলো কিন্তু তুমি এইভাবে বসিয়ে করতে পারো। এখানে প্রথম সংখ্যা যদি 128 ধরি তাহলে বি কত? এলসিএম বলেছে 1920, এইচসিএফ বলেছে 16, তাহলে 128 নিচে চলে আসবে। তো এ সমস্ত করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মাথা ঠান্ডা রেখে কথাটি শোনো। যখনই একটি সংখ্যা দেওয়া থাকবে এবং অপরটি বের করতে বলবে, অর্থাৎ তুমি ধরে নিচ্ছ বিকে বের করতে বলেছে, তাহলে কি করবে? এলসিএম ইন্টু এইচসিএফ, জাস্ট এটুকু মনে রাখো, বাই এ অর্থাৎ প্রথম সংখ্যা। এলসিএম কত বলেছে? 1920। এইচসিএফ কী বলেছে? 16 বাই 128। 16 দিয়ে ডাইরেক্ট কাটলে কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে, আর 8 দিয়ে ডাইরেক্ট কাটলে কত? 240 বের হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম সংখ্যা যদি 128 হয়, দ্বিতীয় সংখ্যা হবে 240। এগুলো যদি জাস্ট এখানে বসিয়ে করো তাহলে একটু সময় বেশি লাগবে, কিন্তু অ্যান্সার কিন্তু সেমই বের হবে। অর্থাৎ কী বের হলো? অপর সংখ্যাটি হচ্ছে 240। ঠিক, দুটি সংখ্যার অনুপাত 6:10 হলে এবং গসাগু যদি 8 হয় তাদের লসাগুটা কত? তাহলে সংখ্যা দুটির অনুপাত 6:10 এবং গসাগু দেওয়া আছে আমাদের 8। তখন কোনো কিছুই না, জাস্ট একটি জিনিস মনে রাখবো, অনুপাত যদি দেওয়া থাকে, যদি রেশিও দেওয়া থাকে এবং কি আমাদের এই সিপ দেওয়া থাকবে, জাস্ট সংখ্যা দুটোকে গুণ করে দাও। 8 দিয়ে একবার 6কে, 6টা 48,
8 দিয়ে একবার 10কে অর্থাৎ 80, তাহলে সংখ্যা দুটি বের হলো 48 এবং 80। ঠিক আছে, এদের লসাগু কত? খুবই সিম্পল পদ্ধতি, লসাগু করে নাও, যেভাবে তোমার করার ইচ্ছা সেভাবে করে নাও। 80 এর তুমি গুণিতকও বের করতে পারো, অর্থাৎ টেবিলও করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো, তোমাদের যেটা সুইটেবল মনে হয় সেটা তোমরা করবে। ঠিক আছে, 4 দিয়ে 4 12 48, 4 20 80, আবার 4 দিয়ে 3 4 12, 4 5 20। ঠিক আছে, 4 5 20, 20 আর 12, 20 আর 12 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 240। ঠিক আছে, এটা কি বের হলো আমাদের? লসাগু অর্থাৎ এলসিএম বের হলো। আর এটাই তো আমাদের কাছে চেয়েছে। তার মানে আমরা কি শিখলাম? যখনই দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং সাথে গসাগুটা দেওয়া থাকবে, আমরা কোনো কিছু ভাববো না, 7 5 না ভেবে গসাগু দিয়ে সেই সংখ্যা দুটির অনুপাতকে গুণ করে দেব, তাহলে আমাদের নাম্বারগুলো বের হবে। কোন কোন নাম্বার ছিল সেই নাম্বারগুলো আমাদের বের হবে, একটা 48 একটা 80। পরীক্ষা যদি বলতো সংখ্যাগুলো কি কি, তাহলে ডাইরেক্ট লিখে দিতে 48 এবং 80। এছাড়াও পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, বড় সংখ্যাটি কত, তাহলে লিখে দেবো বড় সংখ্যাটি 80। এবং এছাড়াও এটাও লেখা থাকতে পারে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি 48। তাহলে দেখো একটা অঙ্ক থেকে আমরা তিন ধরনের অঙ্ক টাইপ শিখে নিলাম। ঠিক আছে, এর জন্যই এই সিরিজটা দেওয়া। আমি এই কারণে বারংবার বলি তোমরা মনোযোগ সহকারে দেখো, যারা মনোযোগ সহকারে দেখবে একটি অঙ্ক থেকে আমি কিন্তু 3 থেকে 4 রকমের অ্যান্সার তোমাদের শিখিয়ে দিই, যেভাবে আসবে আমরা সেভাবেই অ্যাটেন্ড করব অঙ্ক। ঠিক আছে, চলো। দুটি সংখ্যার অনুপাত 2:3, এদের গসাগু 10 হলে সরি সংখ্যা দুটির গুণফল এবং যোগফল কত? ঠিক একই রকম আগের অঙ্কর মতোই প্রথমে সংখ্যা দুটি বের করে নেই। তাহলে অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে প্রথম সংখ্যা কত? 10 কী দিয়ে গুণ করবো? গসাগু দিয়ে, 10 2 20। দ্বিতীয় সংখ্যা কত? 3 10 30। এদের গুণফল প্রথমে বের করতে বলেছে, গুণফল অর্থাৎ 20 × 30 হয়ে যাচ্ছে আমাদের 600, এদের গুণফল হয়ে গেল আমাদের 600। এদের যোগফল কত? বাচ্চা জিনিস, এদের যোগফল হয়ে গেল আমাদের 50। খুবই সিম্পল একটি অঙ্ক ছিল। দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং লসাগু 936 হলে এদের গসাগুটা কত? দেখো এই অঙ্কে মনে হচ্ছে একই রকম করতে হবে, কিন্তু না, একদমই না। যদি বলেছি এখানে যদি গসাগু থাকতো তাহলে গুণ করতে পারতাম, কিন্তু না, এটা তো লসাগু রয়েছে। লসাগু থাকলে কি করতে হবে? জাস্ট এর উল্টা। বুঝতে পেরেছো ভাই? গসাগু থাকলে গুণ করব, লসাগু থাকলে কি করব? এর উল্টা, গুণের উল্টা কি হয়? গুণের উল্টা ডিভিশন হয়, অর্থাৎ ভাগ করতে হবে। তাহলে কে প্রথমে বসবে, নিচে কে বসবে? প্রথমে সবসময় আমরা জানি বড় সংখ্যা বসে এবং নিচে সবসময় ছোট সংখ্যা বসে। ঠিক একইভাবে বেটা প্রথমে কে রয়েছে? 936 রয়েছে, আর নিচে কে রয়েছে? 6:16। এই অঙ্কটিকে কিন্তু এক্স ধরে ধরে করা যেতে পারতো, কিন্তু কি হতো? লেন্দি হতো। ঠিক আছে, দরকার নেই, আমরা জাস্ট সিম্পলভাবে করে নিচ্ছি। আমরা 6 দিয়ে প্রথমে করে নিচ্ছি, তাহলে 6 1 6, 5 6 30, 6 6 36, 16 দিয়ে 12। অর্থাৎ আমাদের এই সেপ কত বের হলো? আমাদের এই সেপ 12 বের হলো। ঠিক একই রকম অঙ্কই কিছুক্ষণ আগে করলাম, একটা গসাগু দিয়ে, এখন করছি লসাগু দিয়ে। তার মানে কি, যদি গসাগু থাকে তাহলে রেশিওর সাথে কি করব? রেশিওর সাথে আমরা মাল্টিপ্লিকেশন করে দেব। আবার যদি ঠিক একইভাবে লসাগু থাকে তাহলে রেশিওর সাথে আমরা কি করে দেব? ভাগ করে দেব, জাস্ট বিপরীত করে দেব। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটি বেরিয়ে আসবে, অত সাথে পাছে ভাববে না, করে দেবে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু সমান। দেখো কি আজব কথা, দুটো সংখ্যা রয়েছে যাদের গসাগু অর্থাৎ HCF কার সাথে সমান? লসাগুর সাথে সমান, LCM এর সাথে সমান। তার মানে সংখ্যাটি যদি 28 হয়, অপরটি কত? তাহলে প্রথম সংখ্যা যদি 28 হয়, দেখো ভালো করে বোঝো, আমরা যদি এটা A এবং B দিয়ে করি তাহলে একই রকম অ্যান্সার আসবে, কিন্তু দরকার নেই ওইভাবে করার। LCM ইন্টু HCF, LCM। ঠিক আছে, তাহলে যেহেতু তাদের বলেছে গসাগু লসাগু সমান, তাহলে কি একবারেই যদি 28 হয় প্রথম সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাই অনবরত 28 হয়ে যাবে। ঠিক বোঝাতে পেরেছি? তাহলে যখন গসাগু এবং লসাগু সমান হয়, কখন লসাগু সমান হয়, গসাগুলো সমান হয়? যখন সংখ্যা দুটি একই থাকে তখনই সমান হয়। হ্যাঁ, ঠিক আছে, এটি হচ্ছে একটি কি বলে এটাকে, আমরা ছোটোবেলায় প্রমাণ করেছিলাম না, ছোটোবেলায় ত্রিকোণমিতিতে প্রমাণ করেছিলাম এ সর্বসম হলে ও কি হবে। তো এটাও এক ধরনের প্রমাণ।
তো এটারও অঙ্ক রয়েছে, কিন্তু অঙ্ক করলে বেশি সময় লেগে যাবে, জাস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করাবো। যখন সংখ্যাগুলোর গসাগু এবং লসাগু সমান হবে, তাহলে নিশ্চয়ই সংখ্যাগুলো আমাদের সমান হবে, তাহলেই তো এরা সমান হলো। চলো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 24। তার মানে আমি যদি ধরি এলসিএম ইন্টু এইচসিএফ, এদের গুণফল 24 এবং সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? এগুলো দেখো মুখে মুখেই করা যায়। এগুলো অঙ্ক কিন্তু কখনো তোমাদের ওই 3 ডিজিট 4 ডিজিট 5 ডিজিট সংখ্যা দিয়ে কিন্তু কখনোই দিবে না। এগুলো কিন্তু ছোট ছোট সংখ্যাই থাকবে, 24, 48, হ্যাঁ, এই সমস্ত সংখ্যা দিয়েই থাকবে। কিন্তু এগুলোও করার কোনো প্রয়োজন নাই, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো। 24 যদি একটু বড় সংখ্যা দিল 48 বা 96 দিত, তাহলে কি এগুলোকে আমি উৎপাদকে বিশ্লেষণ করতাম, তারপরে অঙ্কটি করতাম। কিন্তু কোন দুটি সংখ্যা, ভালো করে বোঝো, কোন দুটি সংখ্যাকে গুণফল করলে আমাদের 24 আসছে বলো তো? কি কি আছে? 1 দিয়ে 24 1 কে 24, 2 দিয়ে 12 2 24, 3 দিয়ে 3 8 24, 4 দিয়ে 4 6 24। তাহলে 24কে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি গুণ আকারে, যেহেতু বলেছে গুণফল। যদি বলতো যোগফল, তাহলে কিন্তু যোগ আকারে লিখতাম ভাই, গুণফল বলেছে। এবং সংখ্যা দুটির বিয়োগফল বলল 2। তাহলে আমি কোন দুটো সংখ্যাকে চুজ করব যাদের বিয়োগফল 2? এদের কি বিয়োগফল 2? না। এদের? না। এদের? না। এদের? হ্যাঁ। 4 এবং 6 গুণফল হয়ে যাচ্ছে 24 এবং এদের বিয়োগফল আবার বলেছে 2। বোঝাতে পেরেছি? তার মানে নিশ্চয়ই বড় সংখ্যাটি হবে 6 এবং ছোট সংখ্যাটি হবে 4, তাহলেই তো আমাদের 2 আসছে। এখন প্রশ্নে বলে যে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি 4। যদি বলতো বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা 6। খুবই সিম্পল প্রসেস। ওকে, তো এখানে এখন অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করতে পারে, স্যার এলসিএম ইন্টু এইচসিএফ গুণফল বলছে 24, তাহলে তুমি সংখ্যা দুটির গুণফলকে 24 কেন ধরলা? আরে বোকা, আমরা তো কিছুক্ষণ আগেই বললাম এলসিএম এবং এইচসিএফ যদি সমান হয় তাহলে সংখ্যাগুলোও সমান হবে। তার মানে এদেরকেও আমি সমান সংখ্যা ধরে নিচ্ছি। এগুলো হচ্ছে সংখ্যা এ, এটাকে ধরে নিচ্ছি বি। তো এইভাবে করো না, তাহলেই হয়ে যাবে। অত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যত গভীরে ভাববে তত দেখবে ঘুরে ফিরে প্যাঁচ খাচ্ছ তুমি, ঠিক আছে? এই কারণে যেটুকু কনসেপ্ট শিখবা ভালো করে শিখবা এবং সেগুলোই প্রয়োগ করার চেষ্টা করবা। হ্যাঁ, চলো। 77, 99 এবং এক্সের গসাগু এবং লসাগু যথাক্রমে এদের এইচসিএফ আমাদের কত বলেছে ভাই? 11 এবং এলসিএম কত বলেছে ভাই? 3465। এক্সের ক্ষুদ্রতম মান বের করো। তার মানে এদের আমাদের গসাগু 11 বলেছে। 11, এখানে আসবে 7, এখানে আসবে 9। তার মানে গসাগু মানে কি জানি? এমন একটি সংখ্যা যার মাধ্যমে 3টি সংখ্যায় কাটাকাটি করা যায়, ঠিক? তার মানে এই এক্স সংখ্যাটির মধ্যে কোনো না কোনোভাবে 11 লুকিয়ে আছে ভাই। বলতে পেরেছি? তাহলেই তো 11 দিয়ে ভাগ গেল। 11 থাকতে পারে, 22 থাকতে পারে, 22 থাকতে পারে, 33 থাকতে পারে, 55 থাকবে। তাহলেই তো আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। এখানে যদি 12 থাকতো তাহলে কি 11 দিয়ে ভাগ করতে পারতাম না? তাহলে তো লসাগুই আমাদের হতো না, গসাগুই আমাদের হতো না। তার মানে এই এক্স সংখ্যাটির মধ্যে 11 আমাদের লুকিয়ে আছে, তাহলেই আমরা গসাগুটা করতে পারলাম। তো আমাদের লসাগু বলেছে এত, ঠিক আছে, গসাগুর প্রসেস শেষ। এখন আমরা লসাগু করছি। ধরে নাও আমরা এইচসিএফ এর কাজ কমপ্লিট করলাম, 11 আসলো, এইচসিএফ বলাই রয়েছে। এখন আমরা এলসিএম করছি। এলসিএম এর নিয়ম কি? এই সবগুলোকে গুণফল করে দিতে হয়। তাহলে 11 7 9 63, 63 ইন্টু 11, এভাবে গুণ করলে সহজ হবে। হ্যাঁ, এখানে আসলো 3 9 6, ঠিক আছে। 11 দিয়ে গুণ করার নিয়ম আমি কিন্তু শর্টসে দিয়েছি। হ্যাঁ, তোমরা এভাবে করলে একটু গুণটা বড় হবে। 7 11 77, 77-এর সাথে 9 গুণ করতে হবে, দরকার নেই। 7 9 63, 63-র সাথে 11, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে 11 গুণ করার নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি শর্টসে। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। হ্যাঁ, সেভাবে বের করলাম। তার মানে 693। তার মানে নিশ্চয়ই একটা সংখ্যা আছে, এই সংখ্যাটিকে গুণ করলে আমাদের কি লসাগু কত আসবে? 3465। তো এই সংখ্যাটিকে কীভাবে বের করতে হবে? এই সংখ্যাটিকে জাস্ট ভাগ করে দাও, তাহলেই বেরিয়ে আসবে। 693কে দিয়ে ভাগ করে দাও। কি বোঝাতে পেরেছি তো? ভালো করে বোঝো কিন্তু। আবারও শেখাচ্ছি তোমাদেরকে। আমাদের বলেছে গসাগু 11, তার মানে এর মধ্যে 11 লুকিয়ে আছে, ঠিক আছে। এই কনসেপ্টটা গেল আমাদের, এই কনসেপ্টটা মুছে দাও, শেষ হয়ে গেল আমাদের এইচসিএফ, শেষ হয়ে গেল। লসাগু কত বলেছে?
লসাগু বলেছে আমাদের এত, কিন্তু লসাগু ট্র্যাডিশনাল নিয়ম কি সবগুলো সংখ্যাকে গুণ করতে হবে। 11, 7, 9কে 9 এবং এমন একটি সংখ্যাকে গুণ করলাম যা গুণ করে আমার এটা আসলো, কিন্তু সংখ্যাটি যেহেতু নেই এই তিনটি সংখ্যাকে গুণ করলাম, কত আসলো 693। তার মানে এর সাথে নিশ্চয়ই একটা সংখ্যা গুণ হয়েছে, এর সাথে নিশ্চয়ই একটি সংখ্যা গুণ হয়েছে, যার ফলেই আমরা কি হলো এত আসলো। তাহলে জাস্ট ভাগ করে দাও, যদি ভাগ করে দিই ভাগ করলে কত আসছে আমাদের, ভাগ করলে 5 আসছে। এখন দাদা 5ই কি অ্যান্সার, তাহলে এক্সের ক্ষুদ্রতম মান 5? না ভাই না, এক্সের ক্ষুদ্রতম মান 5 নয়, ভালো করে বোঝো, এক্সের ক্ষুদ্রতম মান 5 নয়। যদি আমি এখানে 5 বসি তাহলে কি 11 দিয়ে ভাগ যাবে, কখনোই না। তার মানে আমাদের HCF অর্থাৎ গসাগু হবেই না। তাহলে আমি কি বললাম এখনই, এর সাথে নিশ্চয়ই 11 একটি সংখ্যা লুকিয়ে আছে, অর্থাৎ 55। এর সাথে 11 একটি সংখ্যা লুকিয়ে আছে, তাহলে এটা তো বের করলাম 5, অর্থাৎ এক্সের মান বের করলাম আমরা, এটাকে ধরে নিই এক্সের মান ধরে নিলাম আমরা 5, কিন্তু 5 তো এখানে বসালে তো গসাগু আমাদের বের হবে না, নিশ্চয়ই 11 একটি লুকিয়ে আছে। তার মানে 5, 11, 55। তার মানে এই এক্সের মান কত ছিল আমাদের, ক্ষুদ্রতম মান ছিল 55। তাহলে যদি আমি এখানে 5 বসাই, এখানে যদি আমি 5 বসাই, এখন দেখো লসাগু মিল খাচ্ছে। এই 693, এই তিনকে গুণ করলে 693 × 5, তাহলে আমাদের এটা আসছে, অর্থাৎ মিলে যাচ্ছে। তার মানে এক্সের সর্বনিম্ন মান অর্থাৎ ক্ষুদ্রতম মান হয়ে গেল আমাদের 55। এক্সের ক্ষুদ্রতম মান হয়ে গেল আমাদের 55। সাবধান, এই সমস্ত অঙ্কে কিন্তু দেখা গেল আমি এই অ্যান্সারটি বের করলাম, পরীক্ষায় আমাদের ওএমআর শিটে পরীক্ষা হচ্ছে, আর স্টেটের পরীক্ষা ওএমআর শিটেই হয়। দেখা গেল একটি অপশন রয়েছে 5, একটি 55, একটি 11। তুমি এক্স এটার মান 5 বের করে ভাবলা হ্যাঁ 5ই ঠিক, তার মানে তুমি ডাইরেক্ট ওএমআর ফিল আপ করলা, তখন কিন্তু ভুল হয়ে যাবে, চেঞ্জ করার কোনো উপায় নেই। কম্পিউটার বেসড এক্সাম হলে সেটা ব্যাপার আলাদা ছিল, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করার ব্যাপার নেই। এই কারণে যখন অ্যান্সারটা তুমি তুলবে, অ্যান্সারটি লিখবে, ঠিক আছে, তখন একটু মাথা ঠান্ডা করে দেখে দেখে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে বেটা। দুটি অজানা রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। এলসিএম মানে লসাগু, এইচসিএফ মানে গসাগু। তাহলে দুটো অজানা রাশি রয়েছে যাদের লসাগুটা গসাগুর 12 গুণ। তার মানে এই আমরা গসাগুটাকে কি ধরে নিচ্ছি, এক্স ধরে নিচ্ছি, তাহলে লসাগু কত হবে, 12 গুণ হয়ে যাবে, তাহলে 12x হয়ে যাবে। গসাগু এবং লসাগুর সমষ্টি, গসাগুর লসাগু সমষ্টি 403 বলেছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যে অঙ্কটি করলাম আমাদের অঙ্ক অনুসারে এদের যোগফল কত, 13x, কিন্তু প্রশ্নে এবার বলেছে 403। তো এদেরকে সমান করে দাও ভাই, যদি এদেরকে সমান করে দিই তাহলে এক্সের মান ভাগ করলে কত আসবে, 31 আসবে। এটা কিন্তু এক্সের মান বের হলো ভাই। একটি সংখ্যা যদি 93 হয় তবে অপর সংখ্যাটি কত। তা আমরা কিছুক্ষণ আগে করলাম একটি সংখ্যা কীভাবে বের করলাম, সংখ্যা দুটির গুণফল ইন্টু এলসিএম ইন্টু এইচসিএফ। তো প্রথমে এলসিএম এবং এইচসিএফ বের করে নেই। তাহলে এলসিএম কত, 12 × x অর্থাৎ 31, আর এইচসিএফ কত, এইচসিএফ মানে হচ্ছে 31, আর একটি সংখ্যা 93 অর্থাৎ 93 দিয়ে জাস্ট ভাগ করে দাও, খুবই সিম্পল। 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 4 12, 4 1 4 অর্থাৎ 124। তার মানে একটি সংখ্যা যদি 93 হয় অপর সংখ্যাটি হবে 124। হলো তো। সমস্ত স্টুডেন্টের কাছে একটাই রিকোয়েস্ট রাখছি, যদি ভিডিওটি তোমাদের দেখে ভালো লাগছে ভাই এবং বোনেরা, তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, তোমরা কী রকম বুঝতে পারছো এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু মেনশন করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য অনেক ভ্যালুয়েবল, যার মাধ্যমে এই রিভিউগুলোর মাধ্যমে আমি বুঝতে পারি আমি কীরকম তোমাদের অঙ্ক করাচ্ছি। এছাড়াও যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাও, আমি নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওতে সেই কমেন্ট রিপ্লাই অবশ্যই দিব, এবং কিভাবে সেই অঙ্কটি সমাধান করতে হবে আরও সহজভাবে সেটি তোমাদেরকে দেব, ঠিক আছে। এবং সর্বমেন কথা, সর্বশেষ কথা, তোমরা সকলেই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের জন্য ইন ফিউচার এরকম আমি ভিডিও আনতে পারি। তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে এরকম অনেক ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়, তোমরা অবশ্যই সাপোর্ট করো। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দুটি সংখ্যার সমষ্টি 528, তাদের গসাগু 33, সম্ভাব্য কতগুলি সংখ্যা পাওয়া যাবে। দুটি সংখ্যার সমষ্টি বলেছে, তার মানে কিছুক্ষণ আগেও বললাম তোমাদেরকে আমি, যখনই এরকম অঙ্ক থাকবে তখন সর্বপ্রথম কি করবে, বড় সংখ্যাটিকে উপরে লিখবে 528 এবং ছোট সংখ্যাটিকে কি লিখবে, নিচে লিখবে, লিখে জাস্ট ভাগ করে দেবে।
ঠিক আছে, জাস্ট ভাগ করে দেবে, সমষ্টি লেখা থাকুক বা গুণফল লেখা থাকুক কোনো সমস্যা নেই, শুধুমাত্র তোমরা ভাগ করে দেবে। তাহলে আমরা ভাগ করে দিচ্ছি। ভাগ করলে কত আসছে? 33 একে 33, হ্যাঁ, অর্থাৎ 16 আসছে আমাদের, ভাগফল আমাদের আসছে 16। তার মানে সংখ্যা দুটির কি বের হলো? এটা লসাগু বের হলো। এখন সম্ভাব্য কতগুলি সংখ্যা পাওয়া যাবে? তার মানে 16 এমন একটি সংখ্যা, 16টি কি দুটি সংখ্যার সমষ্টি আকারে পেলাম। যদি এখানে গুণফল থাকতো তাহলে 16টিকে গুণফল আকারে পেতাম, কিন্তু আমরা 16টি কি সমষ্টি আকারে পেলাম। তাহলে সমষ্টি আকারে ভাঙিয়ে দাও। 1 + 15, 2 + 14, 3 + 13, 4 + 12, 5 + 11, 6 + 10। তো এইভাবে কিন্তু অনেক সমষ্টি, অনেক জোড়া পাওয়া যাবে, কিন্তু আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে ঠিক কতগুলো পেতে পারি আমরা। তারপরে 7 + 9, তারপরে আর কত হচ্ছে? 8 দিয়ে যাচ্ছে, 8 8 16, 8 + 8 16, আর কিন্তু যাচ্ছে না। তো সম্ভাব্য কতগুলি সংখ্যা পাওয়া যাবে? অনেক স্টুডেন্ট কী করবে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি সংখ্যা লিখে রাখবে, কিন্তু 8টি ভুল হবে। এই সমস্ত অঙ্ক করার নিয়মটা কি? সর্বদা পরস্পর মৌলিক অথবা একটি মৌলিক সংখ্যার জোরকে আমরা ধরি। মৌলিক সংখ্যার জোরকে কিন্তু আমরা ধরি, আর জোর সংখ্যাকে কিন্তু আমরা ধরি না। পরস্পর মৌলিক হতে হবে অথবা একটি সংখ্যা অন্ততপক্ষে মৌলিক হতে হবে। তো এখন মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো সে সমস্ত সংখ্যা যেগুলি কেবলমাত্র 1 অর্থাৎ 1 এবং সেই সংখ্যা নিজে দিয়েই ভাগ যায়। যেমন 13 ধরে নিচ্ছি আমি। দেখো 13কে কী দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায় এবং 13 অর্থাৎ নিজেকে দিয়েই ভাগ যায়। তার মানে 13টি কি একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে এমন জোর কে কে রয়েছে? দেখো 8 এবং 8 দুটোই যৌগিক সংখ্যা রয়েছে, তার মানে এটা আমাদের নিতে পারবো না। 2 এবং 14, এখানে কি? এখানে 2 কি? 2 কিন্তু মৌলিক সংখ্যায় নিতে পারবো। তাহলে কাকে কাকে নিতে পারবো? সরি, এটা ভুল বললাম, দাঁড়াও। হ্যাঁ, 1 এবং 15কে আমরা নিতে পারবো। ঠিক আছে, 2 এবং 14কে কেন নিতে পারবো না এটা বলছি। কারণটা হচ্ছে 2 কিন্তু মৌলিক এবং যৌগিক দুটো সংখ্যা আকারেই ধরা যায়, তার মানে 2কে আমরা কি স্কিপ করে দেব। ঠিক আছে, 3 এবং 13কে ধরতে পারছি, 5 এবং 11কে ধরতে পারছি, এবং 7 এবং 9কে আমরা ধরতে পারছি মৌলিক সংখ্যা যে কোনো একটি। দেখো এখানে 1 রয়েছে মৌলিক সংখ্যা, এখানে দুটোই মৌলিক সংখ্যা রয়েছে, এখানে দুটোই মৌলিক সংখ্যা, এখানে একটি মৌলিক সংখ্যা রয়েছে। অর্থাৎ আমরা কয় জোড়া সংখ্যা পেলাম? 1 2 3 4 জোড়া সংখ্যা পেলাম। তার মানে এমন আমরা 4 জোড়া সংখ্যা পাবো যাদের যোগফল, যাদের সমষ্টি 528 হতে পারে বা হবে। ওকে, মেবি ক্লিয়ার? দুটি সংখ্যার গসাগু 11, লসাগু এত। সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত হবে? এখন বলতে সংখ্যাগুলি 3 অঙ্কের, তো ওই একই রকমভাবেই আমরা বড় সংখ্যাটিকে উপরে ধরে নেব আর ছোট সংখ্যাটিকে নিচে ধরে নেব। ও সরি, ভাগ করলে আমাদের আসছে 156। তো এখন আমরা কি করব? সমষ্টি আকারে বের করব না গুণফল আকারে বের করব? দেখো এখানে কোনো কিছুই বলা নেই, যখনই উল্লেখ থাকবে না এখানে কিন্তু না সমষ্টি কত হবে এটা কিন্তু না। উপরে যদি আমাদের গুণফল অথবা সমষ্টি আকারে লেখা থাকতো দুটি সংখ্যার সমষ্টি এরকম আগের অঙ্কের মতোই, তাহলে কিন্তু আমরা যোগ এবং যোগফল আকারে বের করতাম, কিন্তু এখানে কোনো কিছু বলা নেই, তার মানে কি আমরা গুণফল আকারে বের করব। কাকে কাকে দিয়ে গুণ করা যাচ্ছে? 1 × 156, ঠিক আছে, 2 × 78, 3 × 52, হ্যাঁ, তারপরে কত আসছে? 4 × 26, না না এটা হচ্ছে না, 12 × 13, ঠিক আছে, 12 × 13। এখন দেখো প্রশ্নে বলেছে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে, তো অ্যাট ফার্স্ট আমরা মৌলিক সংখ্যাগুলোকে খুঁজে বের করি। এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা এবং এটা একটা মৌলিক সংখ্যা, এটা নয়, হয়ে গেল। এখন দেখো সংখ্যাগুলি 3 অঙ্কের হলে, এখন সংখ্যাগুলি 3 অঙ্কের কি বেরোলো? না বেরোলো না। তার মানে 3 অঙ্কের কীভাবে বের করতে হবে? এই গসাগু দিয়ে এই সংখ্যাগুলিকে জাস্ট গুণ করে দাও। তাহলে প্রথমে যদি গুণ করি তাহলে 11 1 11 আসছে, এটা কি 3 অঙ্কের? না, তার মানে প্রথমটা ডিসকোয়ালিফাই হয়ে গেল। দ্বিতীয়টি 11 দিয়ে গুণ করো, তাহলে 3 11 33 আসছে, এটা কি হবে? না, এটাও ডিসকোয়ালিফাই হয়ে গেল।
কিন্তু এটা দেখো 12, 12 ইন্টু 11 কত হয়ে যাচ্ছে? 131 আসছে আমাদের। ঠিক আছে, আবার দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি আসছে 1 4 3। অর্থাৎ আমাদের কিন্তু কোশ্চেনের সাথে ম্যাচ খাচ্ছে। বলেছে সংখ্যা দুটি 3 অঙ্কের হলে এই 3 অঙ্কের সংখ্যাগুলো বেরোলো, ঠিক তো? হ্যাঁ বেরোলো। এদের সমষ্টিগত জাস্ট যোগ করে দাও, 4 7 2, অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 274, 274। তো এভাবেই কিন্তু আমরা এই ডিসকোয়ালিফাই করে করে অঙ্কগুলো বের করবো। এগুলোই কিন্তু, এটাই কিন্তু হচ্ছে প্রথাগত নিয়ম, এটাই মেন নিয়ম। এর থেকে যদি শর্টকাট করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো সর্বদা মাথায় রাখবে কি করতে হবে, বড় সংখ্যাটিকে উপরে রাখতে হবে, ছোট সংখ্যাকে নিচে রাখতে হবে। ভাগফল যেটা বের হলো সেটা দেখতে হবে প্রশ্নের সমষ্টি না গুণফল। কিছু লেখা নেই তার মানে গুণফল, তার মানে এই সংখ্যাটিকে গুণফল আকারে বের করবে। বের করা হলো। এখন যদি তোমাদের কাছে সংখ্যাগুলো কি কি যদি চায় তাহলে জাস্ট কি করবে, গসাগু দিয়ে সেই সংখ্যাগুলোকে গুণ করে দেবে। এবং কন্ডিশনও দেওয়া থাকবে। দেখো এখানে বলেছে কন্ডিশন কি, দুটি 3 অঙ্কের হলে। দেখো এটাও 3 অঙ্কের, এটাও 3 অঙ্কের, তার মানে মিল খাচ্ছে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে এটা দিয়ে যদি করতাম বা এটা দিয়ে যদি করতাম তাহলে কিন্তু আমাদের 3 অঙ্কের বের হতো না, আমাদের কিন্তু সর্বদা 2 অঙ্কের বের হতো, তাহলে আমাদের ভুল হয়ে যেত। মেবি ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, সুন্দর অঙ্ক বলেছে 400 এবং 500 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা 12 16 এবং 24 দ্বারা বিভাজ্য। তো এ সমস্ত ক্ষেত্রে যখনই এরকম নর্মাল কোনো শব্দ থাকবে যেখানে বৃহত্তম ক্ষুদ্রতম কোনো কিছুই দেওয়া থাকবে না, জাস্ট লেখা থাকবে বিভাজ্য, তখনই আমরা কি করে দেব, এলসিএম করে দেব, অর্থাৎ লসাগু করে দেব। যখন বৃহত্তম নেই, ক্ষুদ্রতম নেই, কোনো কিছুই নেই, শুধু বিভাজ্য থাকবে আর কোনো কিছু থাকবে না, তখন আমরা এলসিএম করে দেব। তাহলে কি এলসিএম কার কার? এলসিএম 12 16 24। দেখো 12 দুগুণে 24, অর্থাৎ 12 কেটে যাচ্ছে, 12কে নিয়ে লাভ নেই। 16 দিয়ে কি কাটছে না। তা এখন তোমরা এভাবে করতে পারো, অথবা 24-এর মাল্টিপেলও বের করতে পারো। তাহলে 24-এর প্রথম মাল্টিপেল কত? 24 1 কে 24, 24 দিয়ে কি দুটো সংখ্যা ভাগ যাচ্ছে না। দ্বিতীয় মাল্টিপেল কি আছে? 24 দুগুণ 48। দেখো 48 এমন একটি সংখ্যা 16 দিয়েও ভাগ যাচ্ছে, 24 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ এর এলসিএম কত বের হবে? 48 বের হবে। তোমরা এভাবে বের করে দেখো, তাও দেখবা 48 বের হবে। তো যেহেতু মধ্যবর্তী বলেছে তাহলে কি করব, জাস্ট 400-কে 48 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 48-কে এই দুটো সংখ্যাকে ভাগ করে দেব। তাহলে 48 দিয়ে কত হয়? 48 10-এ বেশি হয়ে যাবে, 48 8 দিয়ে করতে হবে, 48 8-এ 384, কী বের হচ্ছে? 16 বের হচ্ছে। একইভাবে 48 দিয়ে কী করবো? 500-কে ভাগ করে দেব, 48 10-এ 480, বের হচ্ছে 20। তো এখন আমরা কি করব, ভাগশেষগুলোকে ধরবো না, আমরা কাকে ধরবো? ভাগফলগুলোকে ধরবো। তাহলে 10 এবং 8 এদের যেহেতু মধ্যবর্তী বলেছে তাহলে ডাইরেক্ট মাইনাস করে দেবো, অর্থাৎ এদের মধ্যবর্তী দুটি সংখ্যা রয়েছে যারা 400 এবং 500 দুটোকে বিভাজিত করবে, অর্থাৎ ভাগ করে দেবে সম্পূর্ণভাবে। ঠিক, ওকে। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্রথমে খাতায় অঙ্কটি তুলে নাও এবং নেক্সট কি করবে, ভিডিওটি পজ করবে, আমি কি কি বলছি সেগুলো মনোযোগ সহকারে শোনো এবং মিলিয়ে নাও, তাহলে দেখবে অঙ্কটি বুঝতে পারছো। আর যদি না হয় কোনো সমস্যা নেই, আমাকে কমেন্টে লিখে জানো, আমি তো আছি। 15 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটো সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286 286, সংখ্যা দুটির প্রত্যেকটি 19-এর বড় হলে সংখ্যা দুটি কী কী। তো সর্বপ্রথমে আমরা কি করতে চলেছি, প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটিকে উপরে অর্থাৎ 286 এবং ছোট সংখ্যাটিকে নিচে দিয়ে আমরা ভাগ করে দেব। ভাগ করলে কত আসছে? 13 দুগুণ 26, 13 দুগুণ 26, অর্থাৎ 22। সংখ্যা দুটির কি হলো? গুণফল বের হলো 22। এখন বলেছে সংখ্যা দুটির প্রত্যেকটি 19-এর বড় হলে সর্বপ্রথম আমাদের বের করতে হবে সংখ্যাগুলো কী কী। তো 22-কে অর্থাৎ 22-কে আমরা দুটি সংখ্যার গুণ আকারে লিখে ধরবো। একটি হচ্ছে 1 × 22 আর একটি হচ্ছে 2 × 11। এখন এটাও বলেছে সংখ্যা দুটি 19-এর বড়। দেখো কন্ডিশন কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যেই দেওয়া থাকবে। এটা গসাগু দিয়ে যদি এদেরকে গুণ করো তাও একটি সংখ্যা বের হবে, গসাগু দিয়ে যদি এদেরকেও গুণ করো তাও একটি সংখ্যা বের হবে। ঠিক আছে, তো কন্ডিশন বলেছে 19-এর বড়, তাহলে 13 দিয়ে গসাগুকে গুণ করে দাও, 13 1 কে 13, এটা কি 19-এর বড় হচ্ছে না? হচ্ছে না, তার মানে এটাকে ধরতে পারবো না। তাহলে নেক্সট কি বলেছে? 2 এবং 11, তাহলে 13 দুগুণ হয়ে যাচ্ছে 26 এবং দ্বিতীয় সংখ্যাটি কি? 13 11 143। তাহলে দেখো অবশ্যই দুটি সংখ্যা 19-এর বড় বের হলো, এখানে কোনো অসুবিধা নেই।
তার মানে অ্যান্সার হয়ে যাবে 26 এবং 143। এখন এই কোশ্চেনের মধ্যে যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে 143, ছোট সংখ্যাটি কত, তাহলে হয়ে যেত আমাদের 26। ঠিক একই রকমভাবে যদি আমাদের এটা বলা থাকতো 19-এর ছোট, 19-এর যদি ছোট হতো তাহলে সংখ্যাগুলো কি কি, যখন 19-এর ছোট বলেছে তাহলে আমাদের সংখ্যাগুলো কি, ওই প্রথমটা আমাদের ধরতে হতো 1 ইন্টু 22। তাহলে ছোট সংখ্যাগুলি কি কি, প্রথমে আসতো 13 এবং দ্বিতীয় আসতো 22 ইন্টু 13 হয়ে যাচ্ছে 286। তার মানে 19-এর ছোট সংখ্যাগুলো বেরোতো এটা, আর 19-এর বড় সংখ্যাগুলো হয়ে গেল এটা। মেবি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট অঙ্কে। 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর 7, 14 এবং 16 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে তারা আবার একত্রে বাজবে? দেখো 3টি ঘন্টা রয়েছে 7, 14, 16 এবং এখানে কোনো বলা নেই বৃহত্তম বা ক্ষুদ্রতম, কোনো উল্লেখই নেই। যখনই এই সমস্ত অঙ্ক আমরা দেখতে পারবো তখনই জাস্ট এর এলসিএম করে দেবো, লসাগু করে দেবো। 7, 14, 16। তো এদের লসাগু কীভাবে করতে হয় আমি তোমাদের কিছুক্ষণ আগে শেখালাম। দেখো 7 দিয়ে 14কে যাচ্ছে ভাগ, কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ 7কে আমরা ধরবো না। তোমরা চাইলে এইভাবেও করে নিতে পারো, অথবা কি এর মাল্টিপল আকারেও বের করে নিতে পারো। তো মাল্টিপলটা একটু বড় হবে, তাই আমি এভাবেই করছি। 2 দিয়ে 7 দুগুনি 14, 8 দুগুনি 16, তাহলে 7 দুগুনি 14, 14 ইন্টু 8 হয়ে যাচ্ছে আমাদের 112, অর্থাৎ এদের এলসিএম বের হলো আমাদের 112। তাহলে এগুলো কি ইউনিট? এগুলো সেকেন্ড ইউনিট। তার মানে এরা পরবর্তীবার 112 সেকেন্ড পর বাজবে। তো 112 সেকেন্ড বলে তো কিছু হয় না, আমরা এটাকে বড় ইউনিটে প্রকাশ করবো, অর্থাৎ মিনিটে। তাহলে 60 দিয়ে জাস্ট ভাগ করে দাও 112, তাহলে 60 একে 60, এখানে আসছে 52। তার মানে 1 মিনিট 52 সেকেন্ড পর এরা পরবর্তীবার বাজবে। ঠিক আছে, চলো, তার মানে অ্যান্সার বের হলো 1 মিনিট 52 সেকেন্ড। যদি এখানে বলা থাকতো যদি সকাল 7টার সময় বেজেছে, 7টার সময় বেজেছে, পরবর্তী ঘন্টা কখন বাজবে? তাহলে আগে তো 7টার সময় বেজেছে, পরবর্তী ঘন্টা 1 মিনিট 52 সেকেন্ড পর বাজবে। তাহলে কত? তাহলে পরবর্তী ঘন্টা বাজবে 7টা 1 মিনিট 52 সেকেন্ড পর পরবর্তী ঘন্টা বাজবে। যদি এখানে বলতো রাত্রি 7টা এত হইলে, তাহলে কত? এত পিএমে জিনিসটি বাজতো। মেবি ক্লিয়ার করতে পেরেছি। অনেক অঙ্কে থাকে পরবর্তী কখন বাজবে, কত সময় পর বাজবে। কোনো কোনো অঙ্কতে কী দেওয়া থাকে, একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, পরবর্তী ঘন্টা কখন বাজবে। তো এইভাবে তোমরা করে নিতে পারবে, যেটার টাইম দেওয়া থাকবে তার সাথে যোগ করে দেবে সংখ্যাটি 1 মিনিট 52 সেকেন্ড, তাহলে তোমাদের অ্যান্সারটি সুন্দরভাবে বেরিয়ে আসবে। 90 টাকা, 70 টাকা এবং 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী এবং বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী এবং বালকের সমষ্টির সর্বনিম্ন মান কত? তাহলে অ্যাট ফার্স্ট সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছি। ভালো করে বোঝো, সমানভাবে ভাগ করে দেওয়া মানে কি? গসাগু। কেন গসাগু আমি করছি দেখে নাও। কে কে রয়েছে? 90, 70 এবং 50। এদের গসাগু কত? এদের গসাগু কিন্তু 10। এদের গসাগু 10, কেননা 10 এমন একটি সংখ্যা যেটি দিয়ে এদেরকে সমানভাবে ভাগ করে দিতে পারবো। অর্থাৎ আমি যদি 10 টাকা করে দেই তাহলেই সমানভাবে ভাগ করে দিতে পারবো, যদি 9 টাকা করে দেই তাহলে অসমান হয়ে যাবে, 11 টাকা করে দেই তাহলেও অসমান বেরিয়ে যাবে। হয়ে গেল। তাহলে আমরা কি এই সমস্ত মানুষগুলোকে 10 টাকা সমান ভাগে ভাগ করে দিলাম। এখন তাদের সর্বনিম্ন সমষ্টি সমান কত? তাহলে কতজনকে ভাগ করে দিয়েছি 10 টাকা করে? 9 জনকে। প্রথমে কে ছিল? পুরুষ, মেল। 7 জন কে ছিল? স্ত্রী, ফিমেল। 5 জন কি ছিল? বয়। এদেরকে ভাগ করে দিলাম। 7 9 হয়ে যাচ্ছে আমাদের কত? 16 আর 5 21, অর্থাৎ টোটাল তাদের সংখ্যা ছিল 21 জনকে। 21 জনকে আমি 10 টাকা করে ভাগ করে দিলাম। খুবই এগুলো অঙ্ক খুবই সিম্পলভাবে হয়, একদম পুরো সিম্পল। যদি কোশ্চেনটা একবার বুঝতে পারো পড়ে তাহলেই করতে পারবে, যদি কোশ্চেন না বুঝতে পারো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বারবার। হয়ে গেল। চলো, সম্রাট, সুজন, বিমল বৃত্তাকার পথ ধরে একই দিকে একটি যাত্রা শুরু করলো। তারা যথাক্রমে 180 সেকেন্ড, 120 সেকেন্ড, 160 সেকেন্ডে এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? কিছুক্ষণ আগেই এরকম একটি অঙ্ক করলাম। কোথায়? মেবি 16 নম্বর অঙ্কটিতে। ওই ঘন্টা, 3টি ঘন্টা একবার বাজে, একসাথে বাজে, পরবর্তী তারা কখন বাজবে? তাহলে আমরা বুঝতে পারবো এলসিএম করতে হবে। কত? 180, 120, 160। প্রথমে 10 দিয়ে করে নিচ্ছি, তাহলে 18
12, 16, 2 দিয়ে করে দিচ্ছি 9, 6, 8, 3 দিয়ে করে দিচ্ছি 3, 2, 8, আবার 2 দিয়ে করে দিচ্ছি 1, 4, হয়ে গেল। তাহলে কত আসছে? 10 দুগুণ 20, 3 কুড়ি 60, 60 2 120, 120 আর 12, অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে, কি ঠিক করেছি তো, 120 ইন্টু 12, 120 ইন্টু 12 হয়ে যাচ্ছে 12 12 144, তার সাথে একটি শূন্য। অর্থাৎ তারা কত সেকেন্ড পর সময় মিলিত হবে? এত সেকেন্ড পর তারা মিলিত হবে। কিন্তু এত সেকেন্ড তো বাস্তবে হয় না, আমাদের কি করতে হবে? ভাগ করে নিতে হবে 60 দিয়ে, 1440 ভাগ করে নিচ্ছি। তাহলে 6 দুগুণ 12, 120, 240, আর এটা তো ভাগই যাচ্ছে 4 দিয়ে, 240। তার মানে তারা 24 মিনিট পর, তাদের যাত্রা করার 24 মিনিট পর তারা একত্রে মিলিত হবে। যদি এখানেও বলতো সকাল 10টার সময় তারা যাত্রা শুরু করেছিল, তাহলে পরবর্তী কখন মিলিত হবে? 10টা 24 মিনিট তারা মিলিত হবে। এটিও কিন্তু দুভাবে অ্যান্সার বেরোতে পারে, একটি কি কত মিনিট পর, এবং একটি কখন, একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে তখন আমরা এটা মিলিত হবে। 19 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? এখন একটা ভালো কথা বোঝো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম কনসেপ্টটা বুঝে নাও। আমি কিছুক্ষণ আগে প্রথমেই শেখালাম গসাগু এবং লসাগু। গসাগুকে কি বলা হয়? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, অর্থাৎ বৃহত্তম। আর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ, অর্থাৎ সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তার মানে যখনই কোনো প্রশ্নে দেওয়া থাকবে কোন বৃহত্তম সংখ্যা বা কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমি এখানে ক্ষুদ্রতম লিখে দিই, হ্যাঁ, কোন বৃহত্তম বা কোন ক্ষুদ্রতম সংখ্যা, যদি বৃহত্তম দেখি গসাগু করে দেব, ক্ষুদ্রতম দেখি লসাগু করে দিতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, তার মানে 24, 32, 36, এদের লসাগু HCF। তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে আমরা 3টাকে ভাগ করে দিতে পারি? তাহলে ছোট দিয়ে করছি, তাহলে 2 দিয়ে, 12 দুগুণ 24, 16 দুগুণ 32, 18 দুগুণ 36, আবার আমাদের 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। কিন্তু এখন কিন্তু 3টি সংখ্যা একবারে যাচ্ছে না। 3টি সংখ্যা কি যাচ্ছে না? যাচ্ছে না। তার মানে এর গসাগু হয়ে যাবে আমাদের কত? 2 দুগুণ 4। তার মানে সেই বৃহত্তম সংখ্যাটি কত? সেই বৃহত্তম সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 4। যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এটার লসাগু করতাম। আর লসাগু তো কীভাবে করতে হয় তোমরা সকলেই জানো, এগুলো সবগুলোকে ভাগ করে দিতে হবে, আরও ভাগ করে দিয়ে গুণ করতে হবে, ঠিক? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 18 দ্বারা বিভাজ্য? এখন কিছুক্ষণ আগে অঙ্কটা কি পড়লাম আমরা একবার দেখে নাও। বলছে কোন বৃহত্তম সংখ্যা, এখানে বৃহত্তম সংখ্যাটিকে চাইছে, কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য। কিন্তু নেক্সট অঙ্কটি তো বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1টা 1, 3টা 0। কিন্তু এখানে বলেনি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো বের হলোই। তাহলে এগুলোর কি করতে হবে দাদা? এগুলোর আমাদের করতে হবে ঠিক এর বিপরীত, এলসিএম। তাহলে 12, 16 এবং 18 আমাদের বের করতে হবে এলসিএম। কেন দাদা এলসিএম বের করলাম? এখানে তো ক্ষুদ্রতম দেওয়া রয়েছে, কিন্তু ভালো করে বোঝো, অঙ্কটি পড়তে হবে। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম বা 4 অঙ্কের বৃহত্তম। যখন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1টা 1, 3টা 0, আর 4 অঙ্কের বৃহত্তমকে 1, 2, 3টা 9। কিন্তু আগের অঙ্কের মতো আমাদের চাইনি কোন বৃহত্তম বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিভাজ্য, আমাদের বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম, তারপরে সংখ্যাগুলোর আমাদের কি এলসিএম বের করব। 2 দিয়ে 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। 3 দিয়ে 3 দুগুণ 6, 3 তিরিকা 9। আবার 2 দিয়ে 2 1 2, 4 দুগুণ 8, 3। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 4 12 48, 48 3 হয়ে যাচ্ছে 144। ঠিক আছে, এলসিএম বের হলে 144। যেহেতু বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 144 অর্থাৎ লসাগুটিকে দিয়ে আমরা জাস্ট এই 1000টিকে ভাগ করে দেবো, সংখ্যাটিকে ভাগ করে দেবো। যদি বৃহত্তম বলতো তাও আমরা ভাগ করে দিতাম, ঠিক? ডাইরেক্ট যদি 6 দিয়ে করি, 6 দিয়ে করলে আমাদের 864 চলে আসবে। এখানে আসবে 6, 3, এখানে আসবে 1। যেহেতু বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, ভালো করে বোঝো, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো বের করলাম, কিন্তু কোন ক্ষুদ্রতম সংখ্যা? এর জন্য বের করতে গেলে আমাদের কি করতে হবে? 1000 প্লাস
যেহেতু যদি মাইনাস করি তাহলে 1000-এর থেকে ছোট হয়ে যাবে, তাহলে এটা সেটি 3 অঙ্কের হয়ে যাবে, কিন্তু আমাদের বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 144 মাইনাস 136, তাহলে 1000। তাহলে কি বোঝালাম, ক্ষুদ্রতম সংখ্যা যখন বের করব তখন প্লাস করে দেব, যদি বৃহত্তম সংখ্যা বের করতে বলতো তাহলে কিন্তু আমরা মাইনাস করব। যদি এখানে মাইনাস করতাম তাহলে এর থেকে আরও ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে আসবে, তাহলে তো হবে না। প্রশ্নে কন্ডিশন দেওয়াই রয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বিয়োগফল আমাদের আসছে 8, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 1008। দেখো এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের হলো, এই সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটি কি, এই 12, 16 এবং 18 পুরোপুরিভাবে বিভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21 এবং 30 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়। তা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, 12, 18, 21 এবং 30 এদের লসাগু বের করে নিতে হবে। ঠিক আছে, এদের আমাদের প্রথমে লসাগু বের করে নিতে হবে। তাহলে 2 দিয়ে 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 21, 15, 3 দিয়ে করে দিচ্ছি 3 দুগুনি 6, 3 তিরিকা 9, 3 সাথে 21, 3 পাঁচে 15, আর যাচ্ছে না তাহলে 5 দুগুনি 10, 3 সাথে 21, তাহলে 210, 210 আর 6 হয়ে যাচ্ছে আমাদের 1200, সরি হ্যাঁ আচ্ছা ঠিক 6, হ্যাঁ 1260। তার মানে এদের লসাগু আমাদের বের হলো 1260। ঠিক আছে, এখন যেহেতু বলেছে যাকে আমি দ্বিগুণ করেছি, তার মানে এই সংখ্যাটি দ্বিগুণ করাই রয়েছে, তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটি কত, অ্যাকচুয়াল সংখ্যাটি হয়ে যাবে 2 দিয়ে ভাগ করে দাও, জাস্ট 2 দিয়ে ভাগ করলে আসছে 6, 3, 0, অর্থাৎ সেই সংখ্যাটি হচ্ছে 630, যেটা এই সংখ্যাগুলো দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য হয়। একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 12, 18 এবং 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করতে বলেছে, কিন্তু এনে বলা রয়েছে ক্ষুদ্রতম, বুঝতেই পারছি আমাদের লসাগু করতে হবে। ভালো করে বোঝো, বৃহত্তম থাকলে গসাগু করতাম, ক্ষুদ্রতম লেখা রয়েছে লসাগু করছি। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। তার মানে প্রথমে আমরা লসাগুটা বের করে নিই, এলসিএম 12, 18, 30, 2 দিয়ে 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 15 দুগুনি 30, 3 দিয়ে 3 দুগুনি 6, 3 তিরিকা 9, 3 পাঁচে 15, 5 দুগুনি 10, 10 আর 6 হচ্ছে 60, 3 আর 60 হয়ে যাচ্ছে 180। তার মানে এটি হচ্ছে সংখ্যা যেটা এগুলো দিয়ে পূর্ণভাবে বিভাজ্য, কিন্তু ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 আবার ভাগশেষ থাকবে। ভাগশেষ মানে কোনটা, এই যে নিচের অবশিষ্ট অংশটা থাকবে, তার মানে নিশ্চয়ই এর সাথে 9 যোগ আছে, তার মানেই তো ভাগশেষ থাকবে। 189 যদি থাকে তাহলে এগুলো দিয়ে যদি ভাগ করতে যাই, এগুলো তো এটা দ্বারা পুরোভাবে বিভাজ্য, অর্থাৎ পুরো ফুলফিলভাবে ভাগ যায়। 12 দিয়ে দেখো পুরোভাবে ভাগ যাচ্ছে, 18 দিয়ে দেখো পুরো ঠিকঠাকভাবে ভাগ যাচ্ছে, 30 দিয়ে দেখো পুরো ঠিকঠাকভাবে ভাগ যাচ্ছে, কিন্তু আমাদের 9 অবশিষ্ট থাকতে হবে। তার মানে সংখ্যাটা নিশ্চয়ই 189, তাহলে তো 9 অবশিষ্ট ভাগ থাকছে, সরি ভাগশেষ থাকছে, অর্থাৎ সংখ্যাটি হবে আমাদের 189। ক্ষুদ্রতম সংখ্যা সেইটি নির্ণয় করো যাকে 48, 72, 96 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 42, 66, 90 দ্বারা ভাগশেষ থাকবে। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তো ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, আমাদের এলসিএম বের করতে হবে। এলসিএম 48, 72, 96, 48 দিয়ে দেখো ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে, তাহলে 48কে আমাদের ধরার দরকার নেই, 72 এবং 96-এর করলে আমাদের হয়ে যাবে, লসাগু করলে হয়ে যাবে। তাহলে 4 দিয়ে হচ্ছে আমাদের কত 18, 4 দিয়ে হয়ে যাচ্ছে 24, কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে, 3 6 18, 3 8 24, আবার 2 দিয়ে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে কে আসছে 4 দুগুনি 8, 3 8 24, আর এখানে আসছে 24 ইন্টু 12, 24 ইন্টু 12 করলে আমাদের এলসিএম আসছে কত 288। এখনই কিন্তু শেষ হয়নি, কি বলেছে, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কত কত ভাগশেষ থাকবে, 42, 66, 90। দেখো এই সংখ্যা, এই প্রথম সংখ্যা এবং এই প্রথম সংখ্যাকে বিয়োগ করলে দেখো 6 আসছে, আবার দ্বিতীয় সংখ্যা 72 এবং একে বিয়োগ করলে কিন্তু আমাদের 6 আসছে। দেখো একে আর একে যদি বিয়োগ করি তাহলে 6 আসছে, অর্থাৎ সবগুলোর শেষে 6 করে একটা জিনিস এক্সট্রা থাকবে। বুঝতে পেরেছি, প্রত্যেকটা জিনিসের 6 করে এক্সট্রা থাকবে।
তার মানে এগুলো দিয়ে ভাগ করলে এদের 6 করে এক্সট্রা থাকবে, কিন্তু আমাদের তো অ্যাকচুয়াল সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, যার দ্বারা এটা পুরোপুরিভাবে বিভাজ্য হবে। তার মানে 288 মাইনাস 6 করলে কত আসছে? 282। সংখ্যাটি হচ্ছে 282, যাকে যদি ঠিকঠাক এগুলো দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরিভাবে ভাগশেষ টাকশেষ কোনো থাকবে না, পুরো সুন্দরভাবে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটি ভালো করে পড়ো, আশা করি বুঝতে পারবে। এখানে অনেকের কোশ্চেন হতে পারে, তো যাদের যাদের কোশ্চেন রয়েছে তারা কমেন্টে লিখে জানাও, অথবা ভিডিওটি পজ করে একটু দেখো আমি কি বলেছি, মেবি সেখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? দেখো এখানে বৃহত্তম সংখ্যার কথা বলেছে, কার? 5 অঙ্কের বলেছে, আগের অঙ্কের মতো বলেনি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, এখানে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কে? 1 2 3 4 5, 5টা 9। তাহলে এগুলো কী করে দেবো? এগুলো করে দেবো এলসিএম। এখানে তো ডাইরেক্ট বলা নেই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে অলরেডি বলেছে 5 অঙ্কের, একটু মাথা খাটাও বুঝতে পারবে। তাহলে 7 11 এবং 13, দেখো এদের কিন্তু ইসে যাচ্ছে না, লসাগু যাচ্ছে না, তার মানে আমরা কি করে দেবো? এদের জাস্ট গুণ করে দিতে পারি, এদের আমরা গুণ করে দেবো। তাহলে 7 11 77 আর 13 গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে 1001। ঠিক একই রকমভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করলাম? ভাগ করে দিলাম, ঠিক এখানেও ভাগ করে দেব। 9 9 0 0 9, তাহলে 9 9 0 9, আবার 9 দিয়ে 9 0 0 9, তাহলে কত আসছে? 9 0 0, অর্থাৎ 900 বাকি থাকছে। বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আগের ক্ষেত্রে কি করছিলাম? হাজারের সাথে অ্যাড করেছিলাম, কিন্তু এখানে কি অ্যাড করতে পারবো? এখানে অ্যাড করলে তো 5 অঙ্কে থাকবে না, সেটি 6 অঙ্কের হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা মাইনাস করে দেবো। তাহলে 9 9 9 9 9, অর্থাৎ 5টা 9 মাইনাস কত? 900। এখানে কিন্তু আমাদের এটার সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, আগের অঙ্কে কিন্তু এটা হয়নি, তাহলে বিয়োগ করে দাও। তাহলে আসছে 99099, এটা হচ্ছে ফার্স্ট ধাপ, এটাও করতে পারো। সেকেন্ড এভাবেও করতে পারো। সেকেন্ড কি রয়েছে? এই যে এটার সাথে ডাইরেক্ট এটাকে গুণ করে দিতে পারো, এই যে ভাগফলটিকে। তাহলে 1001 ইন্টু 99, ওই একই রকম অ্যান্সার আসবে 99099। দুভাবে করা যেতে পারে, এইভাবেও করতে চাইলে করতে পারো, এইভাবে চাইলেও করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবে, কোথায় মাইনাস করব কোথায় প্লাস করব। এখানে কেন মাইনাস করলাম স্যার, আর আগে কেন প্লাস করলাম? দেখো আমাদের বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে যদি প্লাস করে দেই তাহলে এটাকে যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে? এটা কিন্তু 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, কিন্তু 6 অঙ্কের তো বলেনি, এই কারণে মাইনাস করলাম। আবার যদি বলা থাকতো 1 2 3 4, যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা প্লাস করতাম। যদি এখানে আবার মাইনাস করি তাহলে এটা 5 অঙ্কের থাকবে না, এটা 4 অঙ্কের হয়ে যাবে। এই কারণে বড়টার সাথে মাইনাস, ছোটটার সাথে প্লাস আমাদের করতে হয়। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে? তাহলে সংখ্যাটি কত? 6 অঙ্কের। এবার সবচেয়ে বড় 6 অঙ্কের, তার মানে 6টা নয়, 1 2 3 4 5 6, ভাগ করলে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকে। তো ঠিক একই রকমভাবে দেখো 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, 7-এর থেকে 5 বিয়োগ করলে 2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 2 করে অবশিষ্ট থাকতেই হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এটা রিসে করে নেই, লসাগু করে নেই। 5 7 12 15, 5 দিয়ে দেখো 15কে ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ 5টিকে আমরা মুছে দিই, 5টির আর কোনো কাজ নেই, কোনো খাওয়া নেই আমাদের। তাহলে 3 দিয়ে যদি করি 7 3 4 12 3 5 15, আর কি যাচ্ছে? আমাদের যাচ্ছে না। তাহলে গুণ করলে কত হয়? 4 5 20, 20 আর 3 হয়ে যাচ্ছে 60, 60 আর সাথে হয়ে যাচ্ছে 420। এটা কি বের হলো? আমাদের এলসিএম বের হলো। ঠিক আছে বাবু, আমাদের এলসিএম বের হলো। এখন কি করতে হবে? এই এলসিএম দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। 420 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। 420 দিয়ে ভাগ করলে কত আসছে? প্রথমে 2 দিয়ে করে দিচ্ছি, তাহলে 4 2 8, 840। ভাগফল কত আসছে? 159। একটা 9কে নিলাম, তাহলে কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে। এবার 3 দিয়ে যদি করে দিই, 3 4 12 আর 13, 1360। ও 13 কোথায় থেকে? সরি ভুল করলাম আমি। 3 4 12, হ্যাঁ 12ই এখানে আসবে। ঠিক আছে, আমি ভাবছি এটা ইসে রয়েছে। তাহলে কত আসছে? 9 আসছে, 3 3, আর একটা 9 এখানে আসলো, তাহলে 3399। আবার যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই, 8 দিয়ে ভাগ করলে কত আসছে? সর্বোচ্চ আসছে 60, অর্থাৎ আমাদের কত আসছে? 39 আসছে, আর লাস্টে একটা 9, অর্থাৎ 399 আসছে। তাহলে বলেছে বৃহত্তম সংখ্যাকে বের করতে হবে। তুমি ডাইরেক্ট এটার সাথে এটা গুণ করে দিতে পারো, অথবা কি করতে পারো? এই বড় সংখ্যাটিকে 1 2 3 4 5 6 এর সাথে কি তুমি মাইনাস করে দিতে পারো 399।
আচ্ছা একটু আগের অঙ্কটিতে একটু দেখে নিই আমি, আগের অঙ্কটি একটা সেকেন্ড। এখানে ডাইরেক্ট বলেছে বিভাজ্য থাকবে তো, আর নেক্সট অঙ্কটিতে কি বলেছে, ও নেক্সট অঙ্কটিতে এটা তো হবেই হবে, এছাড়া কি আবারও দুইও ভাগ অবশিষ্ট থাকবে, অর্থাৎ আরও 2 দিয়ে মাইনাস। এটাকে বিয়োগ করলে আমাদের আসছে 999 600 মাইনাস 2, অর্থাৎ 999 598। তার মানে সংখ্যাটি এত। এই যে এই ক্ষেত্রে কিন্তু এখানে এইটাতে গুণ করবা ঠিকই, তার সাথে কিন্তু আবার 2 দিয়ে মাইনাস করতে হবে ভাই, কেননা বলেছে এত দিয়ে করলে এতবার ভাগশেষ থাকতে হবে, তাই এই কারণে আমরা 2 দিয়ে বিয়োগ করে দিলাম। আশা করি বোঝাতে পেরেছি, তো একটি করে লাইক দিয়ে দাও ভাই বোনেরা। এটা হচ্ছে বোনাস অঙ্ক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 321 এবং 436কে ভাগ করলে 6 এবং 1 ভাগশেষ থাকবে। এভাবে কিন্তু তোমাদের সেপারেট করেও দিতে পারে। এর আগের অঙ্কে কী ছিল, প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, কিন্তু এখানে বলেছে 6 এবং 1 ভাগশেষ থাকবে। তাহলে 321-এ কী ভাগশেষ থাকবে, 6 ভাগশেষ থাকবে। তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটি কত, অ্যাকচুয়াল সংখ্যাটি আমাদের বেরোবে 315। একইভাবে 436 যদি থাকে, এর কি 1 ভাগশেষ থাকবে, তার মানে অ্যাকচুয়াল সংখ্যাটি কত, অ্যাকচুয়াল সংখ্যাটি হচ্ছে 435। এর আগে যেমন 2 সংখ্যাটি প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ ছিল, এই কারণে 2টিকে আমরা শেষে বিয়োগ করেছি। এই যে দেখো 2টিকে আমরা কোথায় শেষ বিয়োগ করেছি, এই 2টিকে শেষে বিয়োগ করেছি, কেন, প্রত্যেক ক্ষেত্রে সেম রয়েছে। যদি সেম না থাকতো তাহলে কিন্তু প্রথমে আমরা কিন্তু বিয়োগ করে নিতাম। দেখো এখানে 6 এবং 1 আলাদা আলাদা আছে ভাগশেষ, তার মানে বিয়োগ করে নিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের কোনো কিছু করতে হবে না, বলেছে কোন বৃহত্তম সংখ্যা, আমরা HCF করে দেব। তাহলে 315 435, এর HCF কত, ভাগ করে নিলেই বোঝা যাবে। 3 দিয়ে 105, 3 দিয়ে 145, আর কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। 5 দুগুনি 10 21, 5 দিয়ে 5 দুগুনি 10, 5 নং 35 29, অর্থাৎ এর গসাগু কত, 3 5 15। তার মানে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি হয়ে যাচ্ছে 15, যার দ্বারা এদেরকে ভাগ করলে, অর্থাৎ এদেরকে ভাগ করলে কত, 6 অবশিষ্ট থাকবে, আর একে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। মেবি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের সেশনে আমি এইটুকু তোমাদের শেখালাম, প্রত্যেক ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকভাবে। তো যদি এই সিরিজটা ভালোভাবে দেখে থাকো এবং বুঝতে পারো, তাহলে অবশ্যই এই কোশ্চেনটা বাড়িতে করবে এবং অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকে এইটুকুই আমি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সমস্ত স্টুডেন্টরা অবশ্যই একটি করে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।